হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ক্লাস আড্ডা 24/7 রেলওয়ে এবং পুলিশ চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি তোমাদের শুভেন্দু স্যার। আমি সোম, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এই 5 দিন এই চ্যানেলে 9:30 থেকে তোমাদের জন্য আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে আসি, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। আর তোমাদেরকে বলে রাখি, আমি বেশ কিছু ম্যারাথন ক্লাসের প্ল্যানিং অলরেডি করেছি এবং সেই ম্যারাথন ক্লাস স্ট্যাটিক জিকের ওপর ম্যারাথন ক্লাস অলরেডি একটা হয়ে গেছে 1000 এমসিকিউর ওপর। সেই ম্যারাথন ক্লাসটা তোমরা যারা দেখেছো তারা তো জানো যে পরীক্ষার জন্য কতটা ইম্পর্টেন্ট। এইবার তোমাদের বলে রাখি, তোমাদের এই চ্যানেলে ডেলি ক্লাস নেবেন তোমাদের অয়ন্তিকা ম্যাডাম, এবং অয়ন্তিকা ম্যাডামকে আমি ডেকে নেব তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা রেলের পরীক্ষা দেবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এই ভিডিওটা বানিয়েছেন অয়ন্তিকা ম্যাডাম। তো অয়ন্তিকা ম্যাডাম ভিডিওটা বানাবেন, তো অয়ন্তিকা ম্যাডামকে ডেকে নিই। ম্যাডাম, আপনি একবার চলে আসুন ক্যামেরার সামনে। তো তোমরা নিশ্চয়ই দেখেছো যে অয়ন্তিকা ম্যাডামকে, উনি এখন তোমাদেরকে আমি যেরকম ক্লাস নিই সেরকম তো আমি ক্লাস নেব, তার সাথে সাথে পরীক্ষা সামনে আসছে, তো তার জন্য যাতে আরও তোমরা জিকে জিএস প্র্যাকটিস করতে পারো তার জন্য বিকেলবেলা 4টের সময় এই চ্যানেলে অয়ন্তিকা ম্যাম তোমাদের ডেলি ক্লাস নেবেন। তো ম্যামের এখনও ক্লাস শুরু হয়নি, খুব তাড়াতাড়ি ম্যামের ক্লাস শুরু হয়ে যাবে। এবার ম্যামের হাতে মাইক্রোফোনটা তুলে দিই, ম্যাম তোমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন। আচ্ছা, আমরা তো জানলাম যে আমার ক্লাস কটা থেকে হবে। বিকেল 4টে থেকে আমার ক্লাস থাকবে এই চ্যানেলে তোমাদের সাথে। আমি থাকবো মূলত জিকে জিএস এর পার্টটা নিয়ে, ঠিক আছে? তো এবার তোমাদেরকে একটু আমি বলে দিই যে আজকে আমরা মূলত আমি কি বিষয়ে তোমাদের সাথে কথা বলবো। আজকে আমরা কথা বলবো জিকে জিএস এর কোন পোর্শনটুকু আমরা পড়বো, কিভাবে পড়বো, কি স্ট্র্যাটেজি মেনটেন করে পড়লে আমরা এরপরে মানে আমাদের জন্য সেটা ভালো হবে এবং আমরা ম্যাক্সিমাম স্কোর আমাদের এক্সাম থেকে তুলে আনতে পারবো, ঠিক আছে? তো তোমরা সকলেই জানো যে রেলের এনটিপিসি বা গ্রুপ ডি যাই হোক, রেলের জন্য সারা ভারত থেকে কত ছেলে মেয়ে পরীক্ষা দেয় এবং অলরেডি 2024-এর নোটিফিকেশনের পরে ফর্ম ফিল আপ হয়ে গেছে। সেখানে তোমরা যদি একটু গুগল সার্চ করো সেখানে দেখতে পাবে যে টোটাল কতগুলো ফর্ম ফিল আপ হয়েছে। এবার এগুলো বলার বিষয় কেন, মানে কেন বলছি আমি, দেখো তোমাদেরকে ভয় পাওয়ানোর জন্য আমি বলছি না, তোমাদেরকে শুধু এইটুকু আমি অ্যাওয়্যার করে দিতে চাইছি যে এই যে এত ফর্ম ফিল আপ হচ্ছে, এত মানুষ এই রেলের জন্য বসে আছে শুধুমাত্র রেলে একটা চাকরি পাবে বলে, তাহলে সেই জায়গা থেকে, সেই সিট লিমিটেশন থেকে তোমাদের জন্য একটা পার্টিকুলার সিট কি করে তোমরা সিকিউর করতে পারবে, এবং যেখানে তোমরা জানো যে এই এনটিপিসির জন্য কি কি পড়তে হয় এবং পড়ার পিছনে ওকে আমাদের জিকে জিএস এর পোর্শনটা কতটা হিউজ, তো সেটাই কেমন করে পড়বে সেই নিয়েই আজকে আলোচনা করব। একদম মাপে মাপে কিছু স্ট্র্যাটেজি তোমাদেরকে বলে দেব, সেই অনুযায়ী আমিও এগোবো তোমাদের সঙ্গে এবং তোমরা বিশ্বাস রাখো নিজেদের ওপর, আমার ওপর, যে আমরা পারবো। ওকে, তো ফার্স্টেই যেটা আমি তোমাদেরকে বলে দিই যে একটা কথাটা কি, ট্রেন হার্ড, ফাইট ইজি। নিজেদেরকে সেইভাবে ট্রেন করো, অনেক অনেক এফোর্ট দাও, অনেক কিছুভাবে নিজেদেরকে সেই এফোর্টের মধ্যে নিজেদের লয়ালটি রাখো, ডেডিকেশন রাখো। যত বেশি, যত হার্ড ভাবে নিজেদেরকে ট্রেন করতে পারবে ততই তোমাদের যে ফাইট, সেই ফাইট কিন্তু ইজি হবে, ফাইট তোমাদের জন্য তত ইজি হয়ে যাবে। ওকে, লেটস গো। এবার চলে আসি আমাদের মেন কথায়। মেন কথা কি, আরআরবি এনটিপিসি 2024-এর সিলেকশন প্রসেস কেমন করে হয় নতুন করে বলার কিছু বিষয় না। আমরা সকলেই জানি সিবিটি 1 হবে, সিবিটি 2, তারপর হবে টাইপিং টেস্ট, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট, তারপর আমাদের ফাইনাল সিলেকশন, রাইট? আমরা এগুলো সবটা জানি। তো এখান থেকে আমাদের বেশি কিছু দেখার নেই, শুধু এইটুকু বলে রাখি যে
শুধু এটুকু বলে রাখি যে এই যে স্টেজগুলো তোমরা দেখতে পাচ্ছ ডকুমেন্ট ভেরিফিকেশন এবং আমাদের টাইপিং টেস্টের আগে CBT 1 এবং CBT 2 এই দুটো স্টেজ কিন্তু আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যেটাতে আমাদেরকে ম্যাক্সিমাম স্কোরটা তুলতে হবে জিকে জিএস পার্টে। ওকে, তো কিভাবে তুলবো, কি হবে তার স্ট্র্যাটেজি, চলো আস্তে আস্তে আমরা সবটা জানবো। আচ্ছা, জেনারেল অ্যাওয়ারনেস পার্ট থেকে তোমরা কি দেখছো, জেনারেল অ্যাওয়ারনেস পার্ট থেকে আমাদের থাকবে 40টা কোয়েশ্চেন, 40 নম্বর। ম্যাথ, জিকে, রিজনিং এগুলো থেকে 30 নম্বর থাকবে। তাহলে আমরা মেন দেখতে পাচ্ছি কি আমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে কিন্তু একটা হিউজ পোর্শন থাকছে, হিউজ পোর্শন কিন্তু আমাদের এখান থেকে প্রায় 40% জায়গা আমাদের কভার করছে জিকে জিএস। তো এটাকে আমাদের কতটা স্ট্রংলি হ্যান্ডেল করতে হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো তার জন্য 90 মিনিটস, সেই 90 মিনিটসের মধ্যেই কিন্তু পরের বার মানে CBT 2তে গিয়ে আমাদের 50টা কোয়েশ্চেন করতে হবে। 50% একটা পরীক্ষার দুটো ভাগে যদি আমরা ভাগ করে নিই, একটা ভাগে থাকছে আমাদের ম্যাথস রিজনিং, আরেকটা ভাগ পুরোটা হোল্ড করে থাকছে জিকে জিএস। তো সেইভাবে সেই মেন্টালিটি রেখে এবং তার পাশাপাশি আমাদের সবসময় মাইন্ডে এটা রাখতে হবে যে আমাদেরকে ওই সিটের মধ্যে একটা সিট আমার, সেই সিটটা আর কারণ নয়, ওই সিটটা পেতে হলে আমাকে যা করতে হয় আমি তাই করব। এই মেন্টালিটি নিয়ে আমাদের এগোতে হবে, রাইট? চলো, সেকেন্ড যেটা বলার, এবার আমরা আসবো এক্সাম অ্যানালিসিসে, যে আমরা কিভাবে পড়ব, কোন টপিক থেকে কিভাবে পড়লে, কতটা স্ট্র্যাটেজি মেনটেন করে পড়লে আমরা সেই জিকে জিএস থেকে আমরা একটু বেশি ভালো মার্কস অন্যদের থেকে তুলতে পারবো। চলো দেখে নিই। ওকে, দেখো হিস্ট্রি থেকে আমাদের থাকছে, আমি একটু এই পাশটা সরে আসি। দেখো হিস্ট্রি থেকে আমাদের থাকছে 6 থেকে 7টা প্রশ্ন। এখানে যে চার্টটা আমি তোমাদের জন্য এনেছি, এই চার্টটা মূলত বিগত বছরগুলোর এনটিপিসির ওপর ভিত্তি করে তৈরি করা। সেখানে যেরকম কোয়েশ্চেন এসেছে সেই কোয়েশ্চেন অনুযায়ী, ঠিক আছে, সেই কোয়েশ্চেন অনুযায়ী কোন পোর্শন থেকে কটা কোয়েশ্চেন এসেছে তার একটা গড়পত্তা হিসেবের চার্ট হচ্ছে এটা। তার মানে এটা কখনোই নয় যে হিস্ট্রি থেকে 6টা থেকে 7টা প্রশ্নই আসবে, এর থেকে কম আসবে না, এর থেকে বেশি আসবে না, এমনটা নয়। বোঝা গেল? তো হিস্ট্রি থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি গড়পত্তা অ্যাভারেজ 6 থেকে 7টা প্রশ্ন আসে, জিওগ্রাফি থেকে 5টা, কেমিস্ট্রি থেকে 1টা 2টো, এরকম করে যদি আমরা একটু নিচের দিকে যাই তাহলে দেখব স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে টোটাল 8টা 9টা এবং 11টা থেকে 12টা প্রশ্ন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ওকে, আমরা টোটাল 8 থেকে 9টা প্রশ্ন জিকে থেকে এবং 11 থেকে 12টা প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখতে পাচ্ছি। ওকে, হ্যাঁ, তো এবার দেখো এইভাবে টোটাল আমাদের 40টা প্রশ্ন কভার হচ্ছে, তাই তো? এইভাবে টোটাল আমাদের 40টা প্রশ্ন কিন্তু এখান থেকে কভার হচ্ছে। এবার যদি আমরা CBT 2 এর দিকে দেখি, CBT 2তেও যদি আমরা দেখি, এখানেও কিন্তু আমরা দেখতে পাবো যে এক সেকেন্ড, এখান থেকেও যদি আমরা দেখি দেখতে পাবো যে আমাদের টোটাল তোমার স্ট্যাটিক জিকে থেকে 6 থেকে 15 মানে 6টা থেকে 15টা কোয়েশ্চেন আমরা পাচ্ছি, আর আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 6টা থেকে 12টা কোয়েশ্চেন পাচ্ছি। মানে টোটাল অ্যাভারেজ যদি আমরা ধরি তাহলে 12 থেকে 15টা কোয়েশ্চেন আমরা কিন্তু স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স দুটো থেকেই পাচ্ছি। তাহলে 15টা 50 নাম্বারের একটা পেপার, সেই 50 নাম্বারের পেপারে যদি আমাদের ম্যাক্সিমাম আমরা যদি ধরি 15 30 নাম্বার আমরা যদি স্ট্যাটিক জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই কভার করে ফেলি, তাহলে বাকিগুলো থেকে কটা কোয়েশ্চেন থাকছে তোমরা দেখে নাও। এবার তোমাদেরকে একটা বলার বিষয় আছে, এখানে বলার বিষয়টা হচ্ছে এটা যে এই যে আমরা টোটাল 50 নম্বর দেখছি, এই 50 নম্বরের মধ্যে আমি ডিভিশনটা খুব হালকাভাবে তোমাদের দিয়ে দিলাম যে 15 ডিভিশন।
এবার তোমরা আমাকে একটা কথা বলো, একটা বুকস অ্যান্ড অথার থেকে প্রশ্ন এলো যে অর্থশাস্ত্র কার লেখা। খুব আমি একটা লেম এক্সাম্পল দিচ্ছি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। প্রশ্ন এলো অর্থশাস্ত্র কার লেখা। এই প্রশ্নটাকে আমরা স্ট্যাটিস্টিক্সের মধ্যেও ধরতে পারি, আবার এই প্রশ্নটাকে আমরা ইতিহাসের মধ্যেও ধরতে পারি। তো এই টাইপের কিছু প্রশ্ন থাকবে যে প্রশ্নগুলো কিন্তু জিকে এবং জিএস এর পার্ট, অর্থাৎ হিস্ট্রি হতে পারে, জিওগ্রাফি হতে পারে, পলিটি, ইকোনমিক্স, এই সমস্ত পার্টগুলো থেকে মিক্সড আপ কোয়েশ্চেন কিছু থাকে, যেগুলোকে আমরা কোনো ক্যাটাগরির মধ্যে ফেলতে পারি না। ওটাকে আমরা ওভারঅল বলতে পারি যেটা মিসলেনিয়াস কোয়েশ্চেন, যে কোনো জায়গা থেকে এটা আসতে পারে। তো সেই রকম টাইপের কোয়েশ্চেন সব কিছু মিলিয়েই আমি যদি ধরি, তাহলে এই 15টা আর এই 15টা টোটাল 30 থেকে 40টা নম্বর আমরা কিন্তু সিকিওর করতে পারবো শুধুমাত্র স্ট্যাটিক, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে গেলে। এতদূর ক্লিয়ার? চলো নেক্সট যাই আমরা। নেক্সট দেখো, টোটাল শিফট বেসড অন প্রিভিয়াস এনটিপিসি এক্সাম প্যাটার্ন। এইখানে যে চার্টটা তোমাদের কাছে এসেছে সেই চার্টে দেখো এনটিপিসি সিবিটি 1-এ নাম্বার অফ শিফট হচ্ছে আমার দেখো ওকে, এক সেকেন্ড, হ্যাঁ, নাম্বার অফ শিফট দেখো 133, যেখানে আমাদের টোটাল 40টা প্রশ্ন আসছে। তাহলে আমরা টোটাল কতগুলো কোয়েশ্চেন পাচ্ছি যদি আমরা গুণ করে দেখি, 133টা শিফট, প্রত্যেকটা শিফটে যদি 40টা করে কোয়েশ্চেন থাকে তাহলে 5320টা কোয়েশ্চেন আমরা পাচ্ছি। এই শিফটটা আমি কোত্থেকে বললাম? আগের বছরের এক্সামের থেকে, ঠিক আছে, আগের বছরের যে এক্সাম হয়েছিল তার থেকে বললাম। এনটিপিসি সিবিটি 2-তে দেখো টোটাল 18টা শিফট হয়েছিল। 18টা শিফটে যদি 50টা করে কোয়েশ্চেন থাকে আমাদের জিকে জিএস থেকে, তাহলে আমাদের টোটাল 900টা কোয়েশ্চেন এখান থেকে আমরা পাচ্ছি। ওকে, তাহলে এই যে টোটাল প্রায় ধরে নাও 6500-এর মতো কোয়েশ্চেন, ঠিক আছে, প্রায় 6500-এর মতো কোয়েশ্চেন কিন্তু আমাদেরকে রেডি রাখতে হবে ফর এনটিপিসি এবং গ্রুপ ডি। বোঝা গেল? রেলওয়ে এক্সামের জন্য তাহলে আমাদেরকে মাথার টার্গেটে নিয়ে যেতে হবে আমরা 6500 থেকে 7000 কোয়েশ্চেন একদম রেডি রাখবো, একদম পুরো হুবহু দেখে রাখবো, মুখস্থ রাখবো বা মাথায় রাখবো যে আমাদের কিন্তু এরকম টোটাল কোয়েশ্চেন আসতে পারে। প্র্যাকটিস তার মানে আমাদের কতটা তুঙ্গে নিয়ে যেতে হবে সেটা একবার ভেবে দেখো। এটা আমার বলার, এই চারটা আনার জাস্ট মেন জায়গাটা হচ্ছে এটাই যে আমাদের প্র্যাকটিস কতটা তুঙ্গে রাখতে হবে। ওকে, নেক্সট দেখো তোমাদের যেটা বলেছি, তাহলে আমরা কোন কোন বিষয়ের ওপর বেশি ফোকাস করব, এটা থেকে তো আমাদের বুঝতেই পারি যে আমরা কোন কোন বিষয়ের ওপর বেশি ফোকাস করতে পারি। দেখো বুকস অ্যান্ড অথার থেকে আমাদের 1 থেকে 2টো প্রশ্ন আসছে, ঠিক আছে, তারপরে আমাদের ইম্পর্টেন্ট ডে থেকে আসছে 2 থেকে 3টে, আর্ট অ্যান্ড কালচার থেকে 2 থেকে 3টে। এরকম করে আমি একটা চার্ট তোমাদের দিয়েছি, যেখানে আমরা যদি দেখি মেন ফোকাস আমরা আর্ট অ্যান্ড কালচারের উপর দেব, কারণ এখানে অনেকগুলো প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। মেন ফোকাস দেব আমরা বুকস অ্যান্ড অথারের উপর, এখান থেকেও আমাদের হিউজ একটা প্রশ্ন আসে। মেন নজর দেব আমরা ইম্পর্টেন্ট ডে এর ওপর। এই যে 3টে জায়গা তোমরা দেখছো, এই 3টে জায়গা কিন্তু, আচ্ছা আমি যদি এই পোর্শনটাকে তাও এক্সক্লুড করতে পারি, কিন্তু এই 2টো পোর্শন আমাদের সি এর দিক থেকেও ইম্পর্টেন্ট, রাইট? এবং এই পোর্শনটাও আমাদের সি এর দিক থেকে ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ ধরো রিসেন্টলি কোনো সাহিত্যিক হতে পারে, কোনো চিত্রশিল্পী হতে পারে, কোনো ডান্সার হতে পারে, কোনো মিউজিশিয়ান হতে পারে, কোনো তোমার যে কেউ হতে পারে, কোনো স্কাল্পচার হয়ে গেল। তো এনারা ধরো রিসেন্টলি কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন, বা রিসেন্টলি কোনো বই বার করেছেন, বা রিসেন্টলি তারা কোনো অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হয়ে কোনো মানে বৃহত্তর কাজ করেছেন। তাহলে সেই জায়গা থেকে কিন্তু আমাদের এই আর্ট অ্যান্ড কালচারের পজিশনে, মানে আর্ট অ্যান্ড কালচারের যে ভাগটা, সেটা থেকে কিন্তু আমাদের ওই পার্টিকুলার টপিকটা ইম্পর্টেন্ট হয়ে যাবে,
ঠিক আছে? তো এইভাবেই আমাদেরকে একটু দেখে দেখে বেছে বেছে পড়তে হবে। এটা আমাদের তখনই আইডিয়া আসবে যখন আমরা অনেক বেশি এমসিকিউ প্র্যাকটিস করব, অনেক বেশি করে আমরা নিজেদেরকে কিন্তু এই চর্চার মধ্যে রাখবো, তত বেশি আমাদের মাথার মধ্যে বিষয়গুলো বসতে থাকবে। কিন্তু আজকে আমি একটা 10টা এমসিকিউ প্র্যাকটিস করলাম, দিয়ে এক সপ্তাহ গ্যাপ দিলাম, দিয়ে আবার পরে গিয়ে একদিন 10 দিন প্র্যাকটিস করলাম, এই ব্যাপারটা করলে হবে না। আমাদের রেগুলারিটি মেনটেন করতেই হবে। দ্বিতীয় কথা যেটা বলার বিষয়, এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট, গভর্নমেন্টাল স্কিম। এখান থেকে প্রচুর প্রশ্ন আসে যে গভর্নমেন্ট থেকে কোন স্কিম বার করা হয়েছে, কোন স্কিমের কি মেয়াদ, এই সমস্ত বিষয়গুলো আমাদের দেখতে হবে। এছাড়াও অ্যাওয়ার্ড থেকে তো কিছু বলার বিষয় নেই, প্রচুর প্রশ্ন আসে। ইন্ডিয়ান রিভার, ড্যাম, মাউন্টেন, এখান থেকেও প্রচুর প্রশ্ন আসে, প্রায় দেখতে পাচ্ছ তোমরা 2 থেকে 3টে প্রশ্ন কিন্তু এখান থেকেও চলে আসে। এবার এই পোর্শনটা আমাদের জিওগ্রাফির আন্ডারেও পড়ছে, কারণ আমরা জিওগ্রাফি থেকেও এই মাউন্টেন, রিভার এগুলো আমরা কিন্তু কভার করতে থাকি। তার সাথে সাথে এগুলো আমাদের স্ট্যাটিক জিকের পার্টেও পড়ে। ঠিক আছে? কিছু ইম্পর্টেন্ট নদী হলো, সেই নদীর ধারে কোনো ইম্পর্টেন্ট শহর, ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের স্ট্যাটিক জিকের পার্টে যেরকম পড়ছে, জিওগ্রাফির পার্টেও আমাদেরকে পড়তে হয়। এছাড়াও ফেমাস পার্সোনালিটিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেখান থেকেও মোটামুটি আমরা 1 থেকে 2টো প্রশ্ন দেখতে পাই। তো এই গেল হচ্ছে আমাদের কি কি বিষয়ের ওপর আমরা ফোকাস করব, কি কি বিষয়গুলোর উপরে বেশি নজর দিয়ে, বেশি জোর দিয়ে আমাদের পড়তে হবে, এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, তার একটা তালিকা আমি তোমাদের কাছে এনেছি, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়, অ্যানালিসিস করতে সুবিধা হয়। সেকেন্ড, দেখো এবার আমাদের তাহলে স্ট্র্যাটেজি কি হতে পারে। আমরা তো বিষয়টা জানলাম যে আমাদের কিভাবে পড়তে হবে, কোন বিষয়ের উপর নজর দিতে হবে, কিন্তু সেটা করতে গেলে আমাদেরকে কি কি রেগুলারিটি মেনটেন করতে হবে। প্রথম কথা হচ্ছে আমাদের প্রোক্রাস্টিনেশন স্টপ করতে হবে। হোয়াট ইজ প্রোক্রাস্টিনেশন? প্রোক্রাস্টিনেশন হচ্ছে আমরা করছি ভেবে একদম দিন কাবার করে দিই। ওই বিদ্যাসাগরের একটা কথা আছে না যে করব বলে কখনো রেখে দিতে নেই, যেটা করব মানে সেটা আজকে এই মুহূর্তেই করে ফেলবো। ঠিক সেইভাবে আমাদের মেন্টালিটি নিয়ে এগোতে হবে, কারণ যে হারে ফর্ম ফিল আপ হয়েছে, যে হারে আমাদের সমস্ত এক্সামের প্রতি মানুষের ক্রেজ বাড়ছে, রেলওয়ের প্রতি আলাদা করে তো ক্রেজের কথা কিছু বলার নেই, তো সেই দিক থেকে কিন্তু আমাদেরকে আরও অনেক বেশি নিজেদের প্রতি, নিজেদের সিটের প্রতি, নিজেদের ডেডিকেশনের প্রতি আরও অনেক বেশি লয়্যালটি দেখাতে হবে, রাইট? তো এখান থেকে আমরা কি বলতে পারি যে আমাদের প্রোক্রাস্টিনেশনকে স্টপ করে এগিয়ে যেতে হবে। ওকে, আমাদের এগিয়ে যেতে হবে সাফল্যের দিকে। দ্বিতীয়, আমাদের একটা ডেলি রুটিন মেনটেন করতে হবে, এবং ডেলি একটা উইকলি রুটিন মেনটেন করতে হবে। বেশি দিন না, আমরা ধরে নাও 5 দিন, সপ্তাহে 5 দিন থেকে 7 দিনের একটা রুটিন বানাবো। সেই 5 থেকে 7 দিনের রুটিন মেনটেন করে আমরা পড়াশোনা করব। দেখবো যে আমরা কতটা করতে পারছি। প্রথম হয়তো অসুবিধা হবে, তারপর গিয়ে কিন্তু জিনিসটা সহজ হবে। ঠিক আছে? ডেলি প্ল্যান করতে হবে যে আমাদের 3 ঘন্টা জিকে জিএসকে দিতেই হবে, এনি হাউ যাই হয়ে যাক 3 ঘন্টা আমাদের জিকে জিএসকে দিতেই হবে। তার মধ্যে 60 মিনিট মানে 1 ঘন্টা আমি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে পড়বো, কারেন্ট অ্যাফেয়ার্সের একদম রেগুলার আপডেটগুলো দেখবো। রেগুলার ক্লাস তো তোমরা করছো আড্ডা 24/7-এ, তাছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্সের রেগুলার ক্লাস করা ছাড়াও সেগুলোকে তো রিভিশন দিতে হবে। জাস্ট ওয়ান লাইনার করে লিখে রাখবে, সেগুলোকে চোখ বোলাতে থাকবে নিজেদের পড়াশোনার জন্য। 60 মিনিট রাখো, 120 মিনিটস স্ট্যাটিক জিকের জন্য রাখো, টপিক বেস, একদম টপিক ধরে ধরে আজকে যে টপিক পড়লে পরের দিন তার অন্য একটা টপিক পড়ো, এবং আজকে যে টপিকটা পড়ছো সেই টপিকের ওপর পরের দিন গিয়ে এমসিকিউ প্র্যাকটিস করো। ঠিক আছে? আমি বলবো এইভাবে এগো, এই 30 মিনিট তার ওপরে একটা এমসিকিউ প্র্যাকটিস করো। ঠিক আছে? আর 30 মিনিট দাও তোমাদের যে কোয়েশ্চেনগুলো ভুল হচ্ছে সেই কোয়েশ্চেনগুলোকে রিভিশন দেওয়ার জন্য, অ্যানালিসিস করার জন্য। ঠিক আছে? আর উইকলি প্ল্যানে কি থাকবে? 5 দিন তোমরা নিয়ে নাও স্টাডি এবং প্র্যাকটিসের জন্য। 1 দিন রাখো তোমরা ফুল লেন্থ মক টেস্ট দেবে, একদম ফুল লেন্থ মক টেস্ট দেবে, যার মধ্যে জিকে জিএস থাকবে, ম্যাথস থাকবে, রিজনিং থাকবে। লাগুক সময়, ঠিক আছে, কিন্তু ওই সময়টার মধ্যে তোমরা কতটা নিজেদেরকে মানে নিজেরা করতে পারছো, নিজেদের আউটপুটটা কি সেটা দেখে নাও। এবং তারপরে 1 দিন রাখো তোমাদের অ্যানালিসিসের জন্য এবং নিজেদের যে উইক পয়েন্টগুলো রয়েছে সেইগুলোকে নিয়ে কাজ করার জন্য। ঠিক আছে? নিজেদের ধরো যে জায়গাগুলো মনে হচ্ছে যে আমাদের একটু এই জায়গাগুলো আরো বেশি করে পড়তে হবে, আরো জোর দিতে হবে, সেই জায়গাগুলোর জন্য সেই উইক এরিয়াগুলোর উপর ফোকাস করে 1 দিন রাখো। এইভাবে এই রুটিন মেনটেন করে তোমরা কিন্তু পড়তে পারো, তাহলে পরে তোমাদের কিন্তু অনেকটা ইজি হবে এই এত বড় জায়গাটাকে সংক্ষিপ্ত করার।
একটু নিজেদের কাছেও ইজি হবে, নিজেরাও বুঝতে পারবে দিনের শেষে গিয়ে যে আমি কি করলাম। আর নিজেদের কাছে সবসময় লয়াল থাকতে হবে, ঠিক আছে? এই বিষয়গুলো একটু মেনটেন করতে হবে, তাহলেই আর কিছু না, তোমরা কিন্তু এগিয়ে যেতে পারবে। ওকে, তো এই গেল এনটিপিসি এবং গ্রুপ ডি এর জন্য তোমরা কি স্ট্র্যাটেজি মেনটেন করে জিকে জিএস পড়তে পারো তার একটা পুরো গাইডলাইন আমি তোমাদেরকে প্রোভাইড করলাম। আশা করি তোমাদের অনেকটাই উপকার হবে। এরপর আমি বিকেল 4টে থেকে তোমাদের সঙ্গে থাকবো এই চ্যানেলে, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যারা এখনো করোনি, যারা নতুন স্টুডেন্ট আছো, কারণ হাতে মাত্র আর কয়েকটা দিন আছে, তারপরেই আমাদের পরীক্ষা। তো এই কয়েকদিনে আমাদেরকে নিজেদেরকে অনেক অনেক বেশি খাটতে হবে, অনেক বেশি নিজেদেরকে প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, এবং তার জন্যই কিন্তু বিকেল 4টে থেকে রেগুলার আমি তোমাদের জন্য আনবো জিকে জিএস এর ক্লাস। ওকে, চলো বাই, সবাই ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো, আজ এই অবধি।